হ্যালো বন্ধুরা, ইলেকট্রিক্যাল ইনফো বাংলা চ্যানেলের পক্ষ থেকে বেসিক ইলেকট্রিসিটির 6 নম্বর ক্লাস আমরা নিয়ে চলে এসেছি। আজকে টপিক কনসেপ্ট অফ ইলেকট্রিক্যাল টার্মস এর মধ্যে 5 নম্বর রেজিস্ট্যান্স এবং 6 নম্বর ইলেকট্রিক্যাল পাওয়ার আমরা আলোচনা করব। পূর্বের ক্লাসগুলিতে আমরা 1 নম্বর ইলেকট্রোমোটিভ ফোর্স, 2 নম্বরে পোটেনশিয়াল ডিফারেন্স, 3 নম্বরে ভোল্টেজ এবং ইলেকট্রিক কারেন্ট আলোচনা করেছি। এখনও যারা ভিডিওগুলো দেখোনি তারা আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারো এবং প্লে লিস্ট দেওয়া আছে বেসিক ইলেকট্রিসিটির প্লে লিস্ট থেকে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। এক একটি ক্লাস সুন্দরভাবে ডিসকাস করা আছে, দেখে নিয়ে নোট ডাউন করে রাখো, সিবিটি এক্সামের জন্য কাজে লাগবে। তো দেখি রেজিস্ট্যান্স কাকে বলে। Resistance is the property of an electric circuit or part of a circuit that transforms electric energy into heat energy in opposing electric current. এটা রেজিস্ট্যান্স হচ্ছে যে কারেন্টকে প্রবাহিত করতে বাধা দেয়। রেজিস্ট্যান্সের প্রধান কাজ হচ্ছে সার্কিটের কারেন্টকে প্রবাহিত করতে বাধা দেয়। এখন কারেন্টের বিপরীতে কাজ করে বলেই আমরা একে রোধ বলি, বাংলায় রোধ বলি। আর এই বাধা দেওয়ার ফলে কি তৈরি হয়? ওই কন্ডাক্টরের মধ্যে বা সার্কিটের মধ্যে যেখানে বেশি পরিমাণে বাধা দেয় সেখানে হিট উৎপন্ন হয়। এসআই ইউনিট, রেজিস্ট্যান্স এসআই ইউনিট ওহম, সিম্বল। রেজিস্ট্যান্সের গ্রিক লেটার ওহমকে আমরা ওমেগা বলি। রেজিস্ট্যান্সের আবিষ্কার করেছিলেন জর্জ সাইমন ওহম, জার্মান ফিজিসিস্ট অ্যান্ড ম্যাথমেটিশিয়ান। আমরা ওহমসের লটা আলোচনা করব। The potential difference developed across a resistor had a defined proportional with the current flowing through the resistor if the temperature and other physical condition are kept constant. যদি কোনো পরিবাহীর বা সার্কিটের মধ্যে টেম্পারেচার, তাপমাত্রা এবং কন্ডাক্টরের অন্যান্য যে প্রাকৃতিক কারণগুলো রয়েছে সেগুলো যদি স্থির রেখে ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে ভোল্টেজটি কারেন্টের সমানুপাতিক হারে রেজিস্ট্যান্সে প্রবাহিত হবে। এখানে ভি প্রপোর্শনাল আই, অর্থাৎ যত ভোল্টেজ অ্যাপ্লাই করা হবে ঠিক তার প্রপোর্শনালি অর্থাৎ সমানুপাতিক হারে কারেন্ট প্রবাহিত হবে। আর রেজিস্ট্যান্সের সঙ্গে কারেন্টের কি সম্পর্ক? রেজিস্ট্যান্সের সঙ্গে কারেন্টের সম্পর্ক হচ্ছে উল্টো, ব্যস্তানুপাতিক। অর্থাৎ রেজিস্ট্যান্স যত হবে কারেন্ট তত বাধা দেবে, অর্থাৎ রেজিস্ট্যান্স বাড়লে কারেন্ট কমে যাবে। এখন একটা যদি কন্ডাক্টর আমরা দেখি, সেই কন্ডাক্টরে কী হবে? যত কারেন্ট বাধা দেবে তত রেজিস্ট্যান্স বেড়ে যাবে। রেজিস্ট্যান্স যত বেড়ে যাবে কারেন্ট তত কম হবে। আমরা সূত্রটা দেখি, ভোল্টেজ ইকুয়ালস টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। ব্র্যাকেটে আমরা লিখেছি VIR। যদি আমরা কোনো সার্কিটে কারেন্ট বের করতে চাই তাহলে কারেন্ট ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। এখানে I ইকুয়ালস টু ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। আমরা এটা মনে রাখার জন্য একটি ত্রিভুজের মধ্যে এঁকেছি। ভোল্টেজের সঙ্গে কারেন্টের কী সম্পর্ক? গুণিতক আকারে, অর্থাৎ ভোল্টেজ ইকুয়ালস টু কারেন্ট এবং রেজিস্ট্যান্স। তো ভোল্টেজ বার করলে আমরা এই দুটোকে গুণিতক আকারে প্রকাশ করব, আর কারেন্ট বার করলে ভোল্টেজ উপরে থাকবে, রেজিস্ট্যান্স নিচে থাকবে। যদি আমরা রেজিস্ট্যান্স বার করতে চাই
তাহলে ভোল্টেজ উপরে থাকবে, কারেন্ট নিচে থাকবে। রেজিস্ট্যান্স ল। এভরি কন্ডাক্টর or wire has a resistance which oppose of flow of current। মানে প্রত্যেকটি পরিবাহীর মধ্যে কি আছে, রেজিস্ট্যান্স আছে। আর রেজিস্ট্যান্স কি করে, ফ্লো অপোজেস দ্য ফ্লো অফ কারেন্ট, কারেন্টের বিপরীতে বাধা দেয়, কারেন্টকে যেতে বাধা দেয়। আমরা পূর্বে এটা জেনে নিয়েছি। এখন রেজিস্ট্যান্স কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ডস করে, কোন কোন ফ্যাক্টরের উপরে রেজিস্ট্যান্সগুলো কাজ করে। এক নম্বর আছে লেন্থ। আমরা লেন্থের সংজ্ঞাটা দেখে নিই। রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস লেন্থ। মানে রেজিস্ট্যান্সের লেন্থের সঙ্গে কী সম্পর্ক, কোনো কন্ডাক্টরের যদি লেন্থ বাড়ে তাহলে কি হবে, রেজিস্ট্যান্সও বেড়ে যাবে। এখানে আমরা দুটো উদাহরণ নিয়েছি, একটা 10 সেন্টিমিটারের রেজিস্ট্যান্স নিয়েছি। এখন 10 সেন্টিমিটারের রেজিস্ট্যান্স, 10 সেন্টিমিটার একটা কন্ডাক্টর নিয়েছি, আর রেজিস্ট্যান্স কত, এটা 2। যদি এটা লেন্থ বেড়ে 15 সেন্টিমিটার হয় তাহলে প্রপোর্শনালি রেজিস্ট্যান্স কত হবে, 3 ওহম। একটা ওহম বেশি দিয়ে আছে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে লেন্থ অর্থাৎ তারের দৈর্ঘ্য যত বাড়বে, রেজিস্ট্যান্স ঠিক তার সমানুপাতিক হারে বাড়বে। এখানে সমানুপাতিক হারে বাড়ার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে কি না, যখন আমাদের ফিজিক্যাল কন্ডিশন, টেম্পারেচার আর ম্যাটেরিয়ালসগত দিক যদি একই থাকে তাহলে লেন্থ বাড়ার সঙ্গে সঙ্গে ওই তারের রেজিস্ট্যান্সও বেড়ে যাবে। তাহলে লেন্থের সঙ্গে রেজিস্ট্যান্সের সম্পর্ক হচ্ছে প্রপোর্শনাল। 2 নম্বরে কি আছে, 2 নম্বরে আছে এরিয়া অফ ক্রস সেকশন, প্রস্থচ্ছেদ। কোনো তারকে যদি আমরা এখান দিয়ে কাটি তাহলে এই যে এইটা একটা প্রস্থচ্ছেদ, এটা একটা কি, প্রস্থচ্ছেদ। এখন এই প্রস্থচ্ছেদে এই এরিয়াতে, এই এরিয়া সঙ্গে কি সম্পর্ক, রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস ক্রস সেকশন এরিয়া। অর্থাৎ রেজিস্ট্যান্স যত বাড়বে, ক্রস সেকশন এরিয়ার সঙ্গে কী সম্পর্ক, ক্রস সেকশন এরিয়া যত বাড়বে রেজিস্ট্যান্স তত কমে যাবে। ইনভার্সলি অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। রেজিস্ট্যান্স বাড়লে, কোনো তারে যদি রেজিস্ট্যান্স ক্রস সেকশন বাড়ে তাহলে রেজিস্ট্যান্স কমে যাবে, আর যদি ক্রস সেকশন কমে যায় তাহলে রেজিস্ট্যান্স কি হবে। এখন একটা যদি আমরা পাইপকে চিন্তা করি, যে একটা পাইপ আছে এখান দিয়ে, এই পাইপে যদি এই যে ক্রস সেকশন, এটা মনে করি আমরা এর ডায়ামিটার 2, তাহলে আর এটা যদি ডায়ামিটার 5 হয়, একটা তারা যদি আমরা নিই, সেই তারের ডায়ামিটার যদি 5 হয় তাহলে কি হবে, এখান দিয়ে জল বেশি প্রবাহিত হবে। যদি আমরা জল চিন্তা করি, কারেন্টকে একটা জল রূপে চিন্তা করি, তাহলে কি হবে যে এই যে তার 2, ডায়ামিটার 2, অর্থাৎ এর ক্রস সেকশন এরিয়াটা যত ছোট তাহলে জল তত কম যাবে। আর এটা হচ্ছে 5, ডায়ামিটার 5, ব্যাস যদি এর 5 হয় তাহলে কি হবে, এর ব্যাস বড় হওয়ার কারণে এখান দিয়ে এটা মোটা পাইপের মধ্যে দিয়ে জল বেশি যাবে। তাহলে এখান থেকে কি প্রমাণিত হচ্ছে যে কোনো রেজিস্ট্যান্সের বা কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিতর সঙ্গে রেজিস্ট্যান্সের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। অর্থাৎ আবারও বলছি, ক্রস সেকশন এরিয়া যত বাড়বে রেজিস্ট্যান্স অর্থাৎ জল বেশি যাবে। কারেন্ট যদি জল হয় তাহলে জল বেশি যাবে, অর্থাৎ কারেন্ট বেশি যাবে। আর ক্রস সেকশন এরিয়া যত কমে যাবে তত কি হবে, রেজিস্ট্যান্স বেড়ে যাবে। 3 নম্বর কি আছে, টাইপস অফ ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালসের কারণে আমরা দেখি রেজিস্ট্যান্সের উপর কী কাজ করে। রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ডিপেন্ডস অন দ্য টাইপস অফ ম্যাটেরিয়াল ইউজ ইন ইট। মানে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস, অর্থাৎ তামা, লোহা, যেগুলো আমরা কন্ডাক্টর রূপে জানি, তামা, লোহা, সোনা, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম,
এই এক একটা ম্যাটেরিয়ালসের এক এক রকম রেজিস্ট্যান্স আছে। ওর নেচার রেজিস্ট্যান্স হচ্ছে ওই ম্যাটেরিয়ালসের নেচার, যেটাকে আমরা বলি রেজিস্টিভিটি, স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি। অর্থাৎ ম্যাটেরিয়ালের যে কোনো ম্যাটেরিয়ালসে কি নিজস্ব একটা ক্ষমতা আছে কারেন্টকে বাধা দেওয়ার। ওটা লেন্থ, ক্রস সেকশন এরিয়া ছাড়াও ম্যাটেরিয়ালসের গুণগত কারণে কি করে রেজিস্ট্যান্স বাড়ে, কম বা বেশি থাকে। এখন এটা আবার কনস্ট্যান্ট। লোহার তার নির্দিষ্ট রেজিস্ট্যান্স হবে আলাদা, তামা তার নির্দিষ্ট রেজিস্ট্যান্স হবে আলাদা। অর্থাৎ এক একটা কন্ডাক্টরে এক এক রকম, এক একটা ম্যাটেরিয়ালসের কন্ডাক্টরে এক এক রকম রেজিস্ট্যান্স হয়। টেম্পারেচার, রেজিস্ট্যান্সের সঙ্গে টেম্পারেচারের কি সম্পর্ক দেখি। টেম্পারেচার, রেজিস্ট্যান্স অফ দ্য ম্যাটেরিয়ালস ডিপেন্ডস অন দ্য টেম্পারেচার। অর্থাৎ রেজিস্ট্যান্স টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। রেজিস্ট্যান্স অফ ম্যাটেরিয়াল অফ মোস্ট অফ দ্য ম্যাটেরিয়াল ইনক্রিজ উইথ রাইজ রেজিস্ট্যান্স অফ টেম্পারেচার। মানে হচ্ছে যে টেম্পারেচার কি, যেমন লোহাতে যদি আমরা গরম করি আর তার মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, যত লোহা গরম হবে রেজিস্ট্যান্স, ওই লোহার ওই কন্ডাক্টর রেজিস্ট্যান্স তত বেড়ে যাবে। এখানে একটা দেখো, সাম ম্যাটেরিয়ালস রেজিস্ট্যান্স ডিক্রিজ উইথ এ রাইজ অফ টেম্পারেচার সাচ অ্যাজ কার্বন। এখন বেশিরভাগ কন্ডাক্টরে কি হয়, যত টেম্পারেচার বাড়ে অর্থাৎ রেজিস্ট্যান্সও বেড়ে যায়, অর্থাৎ টেম্পারেচারের সঙ্গে রেজিস্ট্যান্সের সঙ্গে প্রপোর্শনালি হচ্ছে টেম্পারেচার প্রপোর্শনাল। বেশিরভাগ কন্ডাক্টরের ক্ষেত্রে এটা দেখা যায় যে টেম্পারেচার যত বাড়বে রেজিস্ট্যান্স তত বেড়ে যাবে। কিন্তু একমাত্র নয়, আরও এরকম কিছু ম্যাটেরিয়ালস আছে যাদের মানে টেম্পারেচার যত বাড়বে রেজিস্ট্যান্স তত ডিক্রিজ হবে। এবার এখানে একটা ভালো উদাহরণ হচ্ছে যে আমরা মোটরে কার্বন ব্রাশ হিসেবে মানে মোটরে কমিউটেটরে যেখান থেকে আমরা কারেন্ট দিই বা নিই সেখানে কার্বন ব্রাশ লাগানো হয়। এর কারণটা হচ্ছে যে যত মোটর স্পিড হবে আর স্পিড হওয়ার সাথে সাথে গরম হবে, আর গরম হলে কি হবে, যদি ওটা মানে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট ম্যাটেরিয়ালস হয় তাহলে কি হবে, যত টেম্পারেচার বাড়বে গরম হবে, ঘর্ষণ হবে, আর ঘর্ষণ হলে কি হবে, হিট হবে। এই হিট হলে কি হবে, রেজিস্ট্যান্স বেড়ে যাবে। কিন্তু আমরা কার্বনের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা দেখি, কি দেখি যে যত গরম হয় হিট যত বাড়ে রেজিস্ট্যান্স তত কমতে থাকে। অর্থাৎ কার্বনই এরকম একটা ম্যাটেরিয়ালস যেখানে টেম্পারেচারের বাড়ার সাথে সাথে রেজিস্ট্যান্স কমে যায়। এই জন্য আমরা বেশিরভাগ জেনারেটর, মোটর, অন্যান্য ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস আমরা কার্বন ইউজ করি। স্পেসিফিক রেজিস্ট্যান্সটা কি না, রেজিস্টিভিটি। ওই যে বললাম যে কোনো পদার্থের নিজস্ব একটা রেজিস্ট্যান্স থাকে, তার গুণগত কারণেই রেজিস্ট্যান্স থাকে। স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ এ ম্যাটেরিয়াল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেজিস্ট্যান্স অফার টু কারেন্ট when passed between the opposite face of the unit cube of materials। মানে এখানে বলতে যাচ্ছে যে স্পেসিফিক রেজিস্ট্যান্সটা কি, যে একটা লোহার কন্ডাক্টর আছে, এই লোহার কন্ডাক্টরে তার নিজস্ব গুণগত কারণেই সে কি করবে, কিছু রেজিস্ট্যান্সকে বাধা দেবে। এখন এইটা যে লোহার যে যতটা বাধা দেওয়ার ক্ষমতা আছে, তামার ক্ষেত্রে, কপারের ক্ষেত্রে, এটা যদি আমরা কপার ওয়্যার ব্যবহার করি তো কপারের ক্ষেত্রে কপারের সংকেত কি সিইউ, আর লোহার সংকেত কি এফই। তো তামার ক্ষেত্রে বাধা দেওয়ার ক্ষমতাটা কম, আর লোহার ক্ষেত্রে কি বাধা দেওয়ার ক্ষমতাটা বেশি। তাহলে কি রোধ
তামার রোধ আর লোহার রোধের পার্থক্য রয়েছে। এই যে দুটি কারেন্ট, তারের লেন্থের জন্য তো তার বাধা দিচ্ছেই, অর্থাৎ দৈর্ঘ্যের জন্য তো তার কিছু রেজিস্ট্যান্স থাকবেই, কিন্তু তার সাথে সাথে ম্যাটেরিয়ালসগত দিক থেকে ওই তার কিছু রেজিস্ট্যান্স ফ্লো করবে। এখন এর একটা সূত্র আছে, রেজিস্ট্যান্স ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ। এই রোটাকে আমরা কি বলছি, স্পেসিফিক রেজিস্ট্যান্সকে আমরা রো বলি, রো দ্বারা প্রকাশ করা। এবং রো একটা এই যে রো, রো এটাকে আমরা রো বলি, পি এর মতো দেখতে অনেকটা। তো আমরা সম্পর্কটা আগেই দেখেছি, রেজিস্ট্যান্সের সঙ্গে প্রপোর্শনাল কে এল, তাহলে আর প্রপোর্শনাল এল, এল আর প্রপোর্শনাল এল, অ্যান্ড এল এর সঙ্গে গুণিতক আকারে কে বাড়বে, স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি, রোটা বাড়বে। কারণ যত একটা ম্যাটেরিয়ালসে বাধা দেওয়ার নির্দিষ্ট ক্ষমতা আছে, হ্যাঁ, যে এর 1 মিটারে যে স্পেসিফিক রেজিস্ট্যান্স, নির্দিষ্ট রেজিস্ট্যান্স আছে লোহার নিজস্ব, নিশ্চয় 2 মিটারে সেটা বেড়ে যাবে। তাহলে লেন্থ যত বাড়বে, অর্থাৎ লেন্থ যত বাড়বে, এই স্পেসিফিক রেজিস্ট্যান্সও তত বেড়ে যাবে গুণিতক আকারে, প্রপোর্শনালি। এখন তামার যতটা রেজিস্ট্যান্স আছে, একটা তার আমরা তামার তার যদি আঁকি, এই যে তামা, কপারে 1 মিটারে যা রেজিস্ট্যান্স থাকবে, 3 মিটারে তার গুণিতক আকারে, অর্থাৎ রো ইন্টু এল, লেন্থ যত বাড়বে এইটা রেজিস্ট্যান্সটা তো কনস্ট্যান্ট, সেই গুণিতক আকারে বাড়বে। এখন আমি ধরে নিলাম যে স্পেসিফিক রেজিস্ট্যান্স তামার 5 ওহম সেমি, ওহম সেমি, তাহলে এটার সঙ্গে লেন্থ অনুযায়ী এর বেড়ে যাবে। যদি 1 মিটারে 5 ওহম হয়, তাহলে 5 মিটারে কত হবে, 25 ওহম। তো এরকমভাবে বাড়বে। আমরা এর পরবর্তী একটা ক্লাস নিয়ে আসব, যে ক্লাসে ম্যাথমেটিক্যালি আমরা দেখাবো, এমসিকিউ নিয়ে আসবো, সেখানে আরও ম্যাথমেটিক্যালি এই অঙ্কগুলোর মাধ্যমে আমরা এগুলো বোঝার চেষ্টা করব। অ্যান্ড এটার সূত্রটা আমরা একটু দেখে নিই। রো ইন্টু এল বাই এ, এটাকে আমরা লিখতে পারি, বজ্র গুণন যদি করি এর সঙ্গে, এইটা উপরে আছে, একটু মুছে নিই। হ্যাঁ, রেজিস্ট্যান্সের সঙ্গে সম্পর্ক কি, রো ইন্টু এল বাই এ। তাহলে আমরা যদি বজ্র গুণন করি, এটার সঙ্গে আর এর সঙ্গে এ গুণ, এবং এটা কি হবে, এটার সঙ্গে এটা উপরে আছে, উপরে গুণ করে দিলাম। তাহলে এখানে আর এর নিচে কিছু নেই, মানে 1 আছে। তাহলে আমরা এল এর সঙ্গে আর এল পির সঙ্গে, যেহেতু এটা উপরের সংখ্যা, তো এল পির সঙ্গে, এল রো পি না, এল রো, রোর সঙ্গে যদি আমরা 1 গুণ করি, তাহলে কি হবে, এই আর এ ইকুয়ালস টু রো ইন্টু এল, রো ইন্টু এল। এবার এটাকে যদি এই সমীকরণ থেকে আমরা রো বার করতে চাই, তাহলে রোটাকে এপাশে রেখে দিলাম, আর আর এটা উপরে চলে গেল, এলটা নিচে চলে আসলো। আচ্ছা, এটাকে আমরা একটু আরও লিখি, আমরা এরকমও লিখতে পারি, রো ইন্টু এল সমান সমান আর এ, আর ইন্টু এ, আর ইন্টু এ। এখন আমরা পরের লাইনে কি করেছি, রোটাকে রেখে দিয়েছি, আর এলটাকে এর নিচে একটা দাগ দিলাম, 1 দিলাম, আর এর নিচে 1 দিলাম। তাহলে কি হলো, এলটাকে এ পাশে নিয়ে চলে আসলাম, আর এটা আর এর থেকে গেল, আমাদের থাকলো পি ইকুয়ালস টু আর এ বাই এল। আচ্ছা, এবার আর এর রেজিস্ট্যান্সের একক কি, ওহম, এর রেজিস্ট্যান্সের একক কি, ওহম। আর এ কসেকশন এরিয়ার একক কি, আমরা যদি কসেকশন এরিয়ার একক কি, সেমি স্কোয়ার। সেমি স্কোয়ার মানে কি, দুটো সেমি আছে,
সেমি ইন্টু সেমি স্কোয়ার মানে হচ্ছে সেমি ইন্টু সেমি। তাহলে এখানে দুটো সেমি থাকলে এই একটা সেমি কেটে দিলাম আর এই একটা সেমি কেটে দিলাম, তাহলে কি থাকবে, রো ইকুয়ালস টু ওহম সেমি। তাহলে আমাদের স্পেসিফিক রেজিস্ট্যান্সের একক কি, ওহম সেমি। আমরা স্পেসিফিক রেজিস্ট্যান্স একক কি লিখব, সিম্বল দিয়েও লিখতে পারি, ওহম সেমি। এখানে আমরা অ্যাপ্লিকেশনটা দিয়ে দিয়েছি, আর ইকুয়ালস টু রেজিস্ট্যান্স ইন ওহম, লেন্থ ইকুয়ালস টু কন্ডাক্টর ইন সিএম, দৈর্ঘ্য একক কি সিএম, এরিয়া ক্রস সেকশন এরিয়া কন্ডাক্টরে সেমি স্কোয়ার। স্পেসিফিক রেজিস্ট্যান্সে কন্ডাক্টরে এটা আমরা দুভাবে লিখতে পারি, ওহম সেমি অথবা ওমেগা সেমি, একই ব্যাপার। এটাকে আমরা ওহম সাইন বলি, অ্যাকচুয়ালি এটা গ্রিক লেটার ওমেগা, তো ওমেগা সেমি বা ওহম সেমি। আচ্ছা, এরপর আমাদের কি আছে, ইলেকট্রিক্যাল পাওয়ার। ইলেকট্রিক্যাল পাওয়ার সংজ্ঞাটা দেখে নিই। দ্য রেট অ্যাট হুইচ electrical energy is consumed or dissipated into other form of energy is called electrical power. Its SI unit is joule per second অথবা ওয়াট। তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি কি না, কোনো পরিবাহীর মধ্যে বা কোনো সার্কিটের মধ্যে যদি পাওয়ার কনজিউম করে, পাওয়ার সাশ্রয় করে, অথবা ডেসিপিয়েটেড হয়, অথবা যেমন হিট আকারে পরিবর্তিত হয়, তো তখন আমরা তাকে কি বলবো, যে পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ার হিট রূপে বা অন্য কোনো হিট থেকে ইলেকট্রিক্যাল পাওয়ার মেকানিক্যাল রূপে যেতে পারে, ম্যাগনেটিক রূপে যায়, ম্যাগনেটিক আবার মেকানিক্যাল রূপ তৈরি করে। তো ইলেকট্রিক্যাল পাওয়ার যখন ম্যাগনেটিক পাওয়ারে বা হিট উৎপন্ন করে, তখন আমরা তাকে কী বলবো, যে এটা ইলেকট্রিক্যাল পাওয়ার, এই ক্যালকুলেশন করি। এখন ইলেকট্রিক্যাল পাওয়ারের ক্যালকুলেশন করলে আমাদের এসআই ইউনিট কি, জুল পার সেকেন্ড, অ্যান্ড পাওয়ার ইকুয়ালস টু কি, ওয়ার্ক ডান। পাওয়ার ইকুয়ালস টু হচ্ছে ওয়ার্ক ডান, ওয়ার্ক। তো 1 সেকেন্ডে কত জুল উৎপন্ন করে সেটাকে আমরা বলি 1 ওয়াট। 1 সেকেন্ডে যদি 1 জুল কাজ ওয়ার্ক ঘটে, ওয়ার্ক ডান হয়, তাহলে আমরা বলি 1 ওয়াট। তাহলে আমাদের এসআই ইউনিটটা কি হচ্ছে, জুল পার সেকেন্ড অথবা ওয়াট, দুটোভাবে আমরা ইলেকট্রিক্যাল পাওয়ারকে বলতে পারি। এখানে পাওয়ার ফর্মুলা ক্যান বি রিটেন ইউজিং ওহমস ল। ওহমস লয়ে পাওয়ার লটা কি আছে, পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, অর পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। আমরা এইটা একটু অ্যাব্রিভিয়েশন করি। আমরা জানি পি ইকুয়ালস টু ভি আই, অর্থাৎ 1 ওয়াট কারেন্ট সমান সমান 1 ওয়াট পাওয়ার সমান সমান 1 ওয়াট পাওয়ার সমান সমান 1 ওয়াট পাওয়ার সমান সমান 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার। এটাকে আমরা কি বলবো, 1 ওয়াট। এখন যদি আমরা পি ইকুয়ালস টু ভিআই ভিআই, তাহলে আমরা এভাবে লিখতে পারি, ভি এর মানটা বসাই, ভিআই সমান সমান আমরা কি জানি, ভিআই আগে আমরা এখানে দেখে নিয়েছি। এখানে প্রথমে আমরা দেখে নিয়েছি, এখানে এই যে ভি সমান সমান আই আর, ভি সমান সমান আই আর। তাহলে এখানে আমরা লিখি ভি সমান সমান আই আর। তাহলে ভি এর মান কি, এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো। ভি এর মান হচ্ছে আই আর, আর এখানে একটা আই আছে, তাহলে আবার গুণিতক, এলে কি গুণ আকারে, আবার গুণিতক আই। তাহলে কি হলো, দুটো আই আছে, তাহলে দুটো আই থাকলে কি হবে,
ঠিক যেমন 5 গুণিতক 5, এটাকে আমরা কি বলতে পারি, 5 তার স্কোয়ার, অর্থাৎ দুটো 5-এর গুণফল। তাহলে এখানে দুটো আয়ের গুণফল হলে কি হবে, আই স্কোয়ার আর। এখানে এই জন্য এইটা দেওয়া আছে পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর। আবার অন্যভাবে বলা যায়, আমরা একটু এটা মুছে নিই, এখানে পি ইকুয়ালস টু ভিআই, অর্থাৎ 1 ভোল্ট 1 অ্যাম্পিয়ার কারেন্টকে আমরা বলবো 1 ওয়াট, অ্যান্ড ভি এর মানটা ভিটাকে রেখে দিলাম এখানে পি ইকুয়ালস টু ভি, এখানে ভি আই। তাহলে আইটাকে আমরা লিখতে পারি, আই এখানে আমরা আগে দেখেছি যে ভি ইকুয়ালস টু আই আর। আমরা আগেই বলেছিলাম, নোট করে রেখেছো নিশ্চয়ই, যে আই ইকুয়ালস টু ভি বাই আর। তাহলে আয়ের মান কি, ভি বাই আর। তাহলে এখানে আয়ের মান আমরা যদি বসাই, এই মানটাকে বসাই, এই মানটাকে যদি এখানে নিয়ে গিয়ে বসাই, তাহলে কি হবে, গুণিতক ভি, এই ভিটা আছে, ভি গুণিতক ভি বাই আর। তাহলে আয়ের মান কি, এই আয়ের মানটা এখানে বসালাম। তাহলে ভি গুণিতক, এখানে একটা ভি আগে থেকে আছে, আর ভি গুণিতক ভি বাই আর। তাহলে ভি, এখানে দুটো ভির গুণফল হলে কি হবে, ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার। আগে যেমন দুটো আই ছিল, 5 গুণিতক 5 গুণ করলে আমরা যেমন 5 স্কোয়ার লিখি, তেমনি ভি, দুটো ভি এর গুণফল হবে ভি স্কোয়ার বাই, নিচে কি আছে আই, এই জন্য ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই আর। তো এই দুটো ফর্মুলা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। আচ্ছা, টাইপস অফ ইলেকট্রিক্যাল পাওয়ার। ইলেকট্রিক্যাল পাওয়ার ক ধরনের, একটা হচ্ছে ডিসি পাওয়ার, প্রোডাক্ট অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, ডিসি পাওয়ার, অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট থেকে যে আমরা সোর্স পাই সেটাকে ভিআই বলি। আর একটা হচ্ছে এসি পাওয়ার। আবার এসি পাওয়ারকে আবার 3টে ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, আবার রিঅ্যাক্টিভ পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ারটা আইডিয়াল পাওয়ার। আমরা এইখানে একটু দেখব অ্যাপারেন্ট পাওয়ার কাকে বলে। যদি আমরা একটা গ্লাসে এটা কি বিয়ার রাখি, তাহলে কি হবে, মানে বিয়ার ঢালি, তাহলে কি হবে, কিছু বিয়ার এখানে জমা হয়ে যাবে, আর তার ফেনা রূপে কিছু বুদবুদ এখানে দেখা যাবে। তো এই যে ফেনাটা, এটা তো আমাদের কোনো কাজে লাগে না, কিন্তু এইটা আমরা ঢালার সঙ্গে সঙ্গে দেখতে পাবো। কারেন্টও এরকম, ইলেকট্রিক্যালের মধ্যেও এরকম সার্কিটে কিছু দেখা যায় এসির ক্ষেত্রে। তো সেটাকে আমরা বলবো যে এই বুদবুদ আকারে যেটা আসছে, এটাকে আমরা বলি রিঅ্যাক্টিভ পাওয়ার। আর এটাকে আমরা রিয়েল পাওয়ার, মানে যে অংশটা আমরা খেতে পারি। এটা তো আমরা খেতে পারি না, এটা আস্তে আস্তে হাওয়া ভরে থাকে, হাওয়াটা শেষ হয়ে গেলে আবার এটা থিতিয়ে যায়, তো এটা আমরা খেতে পারি না, এটা খেতে পারি। এটা হচ্ছে, এই জন্য এটাকে বলে আমরা রিয়েল পাওয়ার, বা এটাকে অ্যাক্টিভ পাওয়ারও বলে, আবার ট্রু পাওয়ারও বলে। এটাকে অ্যাক্টিভ পাওয়ার, ট্রু পাওয়ার, রিয়েল পাওয়ার, 3ভাবে জানা যায়। আর এটাকে কি বলে, রিঅ্যাক্টিভ পাওয়ার। এটা রিঅ্যাক্টিভ পাওয়ারটা হয় ক্যাপাসিটেন্সের কারণে অথবা ইন্ডাকটেন্সের কারণে। এটা যখন আমরা এসি সার্কিট পড়ব, তখন এটা নিয়ে আমরা আরও ভালো করে ডিসকাস করব, এটাকে ভালো করে আলোচনা করব। এসির মধ্যে যখন আমরা পাওয়ারটাকে, এসি সার্কিট যখন আমরা পড়ব, তখন এইটাকে আমরা ভালো করে আলোচনা করব। এখন জাস্ট এটা জানার জন্য বেসিক ইলেকট্রিসিটিতে এটা দেওয়া হয়েছে, তোমরা এটা এখন নোট ডাউন করে রাখো যে এসি পাওয়ার 3 ধরনের হয়। এসি কারেন্ট, তোমরা জানো যে কারেন্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি করে, তো এটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তো ভোল্টেজ যদি আগে যায়, মানে এতদিন কি জানো কারেন্ট আর ভোল্টেজ একসঙ্গে যায়, কিন্তু তোমরা যখন এসি সার্কিট পড়বে তখন জানবে যে কারেন্ট আর ভোল্টেজ একসঙ্গে যায় না, হয় কারেন্ট আগে যায়, না হয় ভোল্টেজ আগে যায়। কারেন্ট আর ভোল্টেজ আগে যাবে কার কারণে, রিঅ্যাক্টিভ কারণে। এখানে একটা
রিঅ্যাক্টিভ ঘটে আর 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। এখন সেটা ক্যাপাসিটেন্সের কারণে কারেন্ট আগে যায়, আর ইন্ডাকট্যান্সের কারণে কারেন্ট পিছনে যায়। তো এইটাকেই আমরা ক্যালকুলেশন করে বলি যে এই যে কারেন্ট আগে যাওয়া অর্থাৎ দুটো অ্যাঙ্গেল তৈরি করা, কতটা আগে যাবে কতটা পেছে যাবে পিছনে যাবে, এইটা একটা অ্যাঙ্গেল তৈরি করে। ওই অ্যাঙ্গেলটা আমরা ডিসি সার্কিটে যখন আমরা এসি সার্কিট পড়ব, এসি থিওরি পড়ব, তখন আমরা এটাকে আরও বিশেষভাবে আলোচনা করব। এখন তোমরা এগুলো নোট ডাউন করে রাখো। আচ্ছা, এরপরে আমরা কি দেখবো, ইলেকট্রিক্যাল এনার্জি আর ইলেকট্রিক্যাল পাওয়ার। ইলেকট্রিক্যাল এনার্জি কি আর ইলেকট্রিক্যাল পাওয়ারটা কি, এটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে। দ্য অ্যামাউন্ট অফ এনার্জি ট্রান্সফার অর কনজিউম ওভার সার্টেন পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট টাইমে যে এনার্জি স্টোর হয়ে থাকে, হ্যাঁ, বা যেটাকে আমরা কাজে লাগাই, সেটাই হচ্ছে কি ইলেকট্রিক্যাল এনার্জি। এটা আর ডিটারমাইন্ড বাই দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক আর পারফর্ম, মানে এটা কতটা ওয়ার্ক করতে পারে। এটা কি ক্যান বি স্টোরড ব্যাটারি অর ক্যাপাসিটার, অর্থাৎ ক্যাপাসিটারের মধ্যে অথবা ব্যাটারির মধ্যে যে ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর হয়ে থাকে সেটাকে আমরা কি বলবো, যে ইলেকট্রিক্যাল এনার্জি। আর ইলেকট্রিক্যাল পাওয়ারটা কি না, ওই ব্যাটারি থেকে যে শক্তি উৎপন্ন করবে, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্ট প্রবাহের যে ক্ষমতা, সেটাকে আমরা কি বলবো, প্রবাহের যে ক্ষমতা সেটাকে আমরা কি বলবো, ইলেকট্রিক্যাল পাওয়ার। অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জিকে আমরা দ্বারা প্রকাশ করি ইএমএফ। আর ইলেকট্রিক্যাল পাওয়ারকে আমরা কি বলছি, এইটাকে আমরা আরেকটা সূত্র বলতে পারি, ইএমএফ অর্থাৎ জুল পার সেকেন্ড। কত জুল উৎপন্ন করবে, কত ভোল্টেজ থাকবে, সেটা আমরা এটা দিয়ে ইলেকট্রিক্যাল এনার্জিকে করে চিন্তা করি। আমরা এইগুলো অঙ্কের মধ্য দিয়ে ভালো করে বুঝতে পারি। পরের ক্লাসে আমি একটা অঙ্ক ক্লাস নিয়ে আসবো, সেখানে আমরা এই বেসিক ইলেকট্রিসিটি এ পর্যন্ত, আজকে তো বেসিক ইলেকট্রিসিটির ইলেকট্রিক্যাল টার্মসটা শেষ হয়ে যাচ্ছে, তো এরপর আমরা এই রিলেটেড অঙ্কগুলো নিয়ে আসবো। তোমরা যারা রোজ ক্লাস দেখছো তারা খুব ভালো করে এইটা দেখতে থাকো, দেখো ইলেকট্রিক্যালটা সোজা মনে হবে। আচ্ছা, ইলেকট্রিক্যাল পাওয়ার, দ্য রেট অ্যাট হুইচ এনার্জি ইজ ট্রান্সফার কনজিউম, মানে এই যে বললাম তারের মধ্যে দিয়ে, যখন আমরা এর আগে ক্লাসে আলোচনা করেছিলাম টার্মিনাল ভোল্টেজ, ড্রপ ভোল্টেজ, তো ড্রপ ভোল্টেজ আর টার্মিনাল ভোল্টেজ, ওখানে যে কারেন্ট এবং ভোল্টেজের যে গুণফল, সেটাই হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার, ওয়াটে আমরা বলতে পারি। আর ব্যাটারি বা জেনারেটরের মধ্যে যে ইএমএফ তৈরি করছে, সেটাকে আমরা বলবো ইলেকট্রিক্যাল পাওয়ার, না? তো এখানে পরের লাইনে কি দিই, ডিটারমাইন্ড বাই দ্য স্পিড অ্যাট হুইচ ওয়ার্ক পারফর্ম, মানে কত স্পিডে, যেমন কত ভোল্ট থাকলে আমাদের টিউব জ্বলবে, কত ভোল্ট থাকলে আমাদের ফ্যান চলবে। তো এইটা হচ্ছে এই পাওয়ার, মানে 100 ওয়াটের একটা ল্যাম্প, আমি ধরে নিলাম যে 100 ওয়াটের একটা ইনক্যান্ডেশন ল্যাম্প। তো 100 ওয়াটের ইনক্যান্ডেশন ল্যাম্প বললে আমাদের ওখানে একটা জিনিস করতে হয়, ভোল্টেজটা বলে দিতে হয় যে কত ভোল্ট, হ্যাঁ। তো ভোল্টের সঙ্গে এইটা পাওয়ারে আমাদের সম্পর্ক, এগুলো আমরা অঙ্কের মধ্য থেকে আরও ভালো করে পরিষ্কার হবো। ইট ক্যানট বি স্টোরড, মাস্ট বি কন্টিনিউয়াসলি সাপ্লাইড, মেজার্ড ইন ইউনিট ওয়াট। আচ্ছা, আমরা ইলেকট্রিক্যাল পাওয়ারকে কী দ্বারা প্রকাশ করছি, মেজার ইন ইউনিট জুল, আর এখানে মেজার ইন ইউনিট ওয়াট। আবার এখানে তোমাদের লেখা আছে যে এই জুল পার সেকেন্ড ইকুয়ালস টু, এটাকে আমরা আবার বলি ওয়াট। আচ্ছা, রেজিস্ট্যান্সের কটা অঙ্ক, এখানে দুটো অঙ্ক দেওয়া আছে, দুটো অঙ্ক করা আছে, একটা অঙ্ক তোমাদের জন্য করে নিতে হবে। আমরা দেখি অঙ্কটা কি বলছে, ক্যালকুলেট দ্য রেজিস্ট্যান্স ইন এ সার্কিট ইফ দ্য ভোল্টেজ ইজ 40 volts অ্যান্ড দ্য সার্কিট থ্রো দ্য রেজিস্ট্যান্স ইজ 5 অ্যাম্পিয়ার। যদি কোনো সার্কিটে
সোর্স ভোল্টেজ, 40 ভোল্টস মানে হচ্ছে সোর্স ভোল্টেজ বা টার্মিনাল ভোল্টেজ। টার্মিনাল ভোল্টেজ যদি 40 হয়, হ্যাঁ, টার্মিনাল ভোল্টেজ এখানে যদি এই ভিটা ভি ভি 40 ভি, এখানে 40 ভি যদি হয়, তাহলে এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স রয়েছে, সেই রেজিস্ট্যান্সটা এখানে কত অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে এখান দিয়ে, 4 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে আর ভোল্টেজ হচ্ছে 40। তাহলে এই রেজিস্ট্যান্সটা কত হবে? আমরা কি আগে আগে আমরা আলোচনা করেছি, ত্রিভুজটা মনে আছে তো, ত্রিভুজটা, হ্যাঁ ত্রিভুজটা হচ্ছে এখানে আরেকবার আমরা আঁকি, ত্রিভুজটা ভি ইকুয়ালস টু আই আর, এখানে আমরা গুণ চিহ্ন দিতে পারি বা দাগ দিয়েছি গুণ চিহ্ন দিতে পারি। তাহলে আমরা কি জানি, ভি ইকুয়ালস টু আই আর। এবার আমরা বার করব কিভাবে, ভি যদি আমরা আর বার করতে চাই, যদি আমরা আর বার করতে চাই তাহলে ভিটা কোথায় আছে, উপরে আছে, আর আইটা কোথায় আছে, নিচে আছে। তাহলে এখানে আমাদের কি জানতে চেয়েছে, আর জানতে চেয়েছে। তাহলে আমরা সূত্র অনুযায়ী কি লিখবো, ভিটা উপরে থাকবে, আইটা নিচে থাকবে। ভি এর মান কত, 40, এখানে এটা ভুল আছে, আচ্ছা 40, 40/4, এটা 5 হবে না, এটা 10 অ্যাম্পিয়ার। আচ্ছা, ভি এর মান হচ্ছে 40 ভোল্ট, 40 ভোল্টকে 4×10 = 40, তাহলে এটা হচ্ছে 10, 10, 10, তাহলে এটা 5 হবে না, এটা 10 হবে, 10, 10 ওহম, ওহমের সিম্বল দিতে পারো বা ওহম লিখতে পারো, যেটির মধ্যে একটা। তাহলে যদি কোনো সার্কিটে 40 ভোল্ট প্রবাহিত হয় আর 4 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তাহলে ওই সার্কিটের রেজিস্ট্যান্স কত? তাহলে ওই সার্কিটের রেজিস্ট্যান্স হবে কত, 10 ওহম, 10 ওহম। আচ্ছা, পরের অঙ্কটা দেখি, 2 নম্বর অঙ্ক কি বলছে, হোয়াট উইল বি দ্য কারেন্ট পাসিং থ্রো এ রেজিস্ট্যান্স অফ 100 ohms if the supply is 220 ভোল্টস। বলছে যদি কোনো সার্কিটে 200 ভোল্ট সাপ্লাই থাকে আর রেজিস্ট্যান্স যদি 100 ওহম হয়, তাহলে কারেন্ট কত, হোয়াট উইল বি দ্য কারেন্ট, কত কারেন্ট পাস করবে। তাহলে আমরা এখানে সাপ্লাই ভোল্টেজ কত, 220, সার্কিট কারেন্ট কত জানি না, সার্কিট কারেন্টটা জানতে চেয়েছে, আর রেজিস্ট্যান্স কত সার্কিটে। আমরা একটা সার্কিট চিন্তা করলাম, এখানে এটা আমরা একটু মুছে নিই, আচ্ছা, হ্যাঁ এখানে কি বলেছে, ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ 220, আচ্ছা 220 ভোল্ট, ঠিক আছে। আচ্ছা, রেজিস্ট্যান্স কত, 100 ওহমস, তাহলে রেজিস্ট্যান্স 100 ওহম আর 220 ভোল্ট সাপ্লাই আছে। কারেন্টটা এখান দিয়ে যদি এটা ভোল্টেজ এত হয়, মানে সার্কিটের ভোল্টেজ যদি ব্যাটারি ভোল্টেজ বা অন্য আমাদের যাই হোক, এটা এসি হোক ডিসি হোক, যদি 220 হয়, তাহলে এখানে আমরা ব্যাটারি দিচ্ছি তো ব্যাটারি ভোল্টেজই কল্পনা করছি যে 220 ভোল্ট আছে সার্কিট ভোল্টেজ, আর 100 একটা ওহম আছে, রেজিস্ট্যান্স আছে। তো সেক্ষেত্রে কারেন্ট কত প্রবাহিত হবে, অ্যান্ড কারেন্ট আমরা বার করলে আমরা কি জানি, ভি, এখানে কি লিখেছি, ভি বাই আর, ভি ইকুয়ালস টু আই আর। তো আমরা এটাকে সূত্রের মধ্যে যদি লিখি ভি বাই ভি আই আর, তাহলে আমরা যদি কারেন্ট বার করতে চাই, তাহলে কারেন্ট বার করতে গেলে আমাদের ভিটা কোথায় থাকবে, উপরে থাকবে। এখানে আমরা লেটস অ্যাজ পার ওহমস ল উই নো, আমরা ওহমস ল অনুযায়ী কি জানি, আই বার করতে গেলে ভিটা উপরে থাকবে আর আরটা নিচে থাকবে। তাহলে ভি এর মানটা বসাই, পরে আমরা এখানে ভি এর মান বসিয়েছি 220, আর নিচে আর এর মানটা কত, 100। তাহলে এটা যদি আমরা সলভ করি, কাটাকাটি করি, তাহলে কি হবে, 2, 10 দুগুণে 20,
আর পড়ে থাকছে 2, আবার 20 থাকবে, তার মানে 2.2 কি এটা কিসের কি এককটা কি হবে? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার্স। তাহলে এখানে আমাদের আনসার কি হয়েছে? 2.2 অ্যাম্পিয়ার্স। ঠিক আছে, একে একে ক্লাস করতে থাকো। আমি টোটাল ইলেকট্রিশিয়ান ফার্স্ট ইয়ারে প্রথম থেকে শুরু করেছি, সবে শুরু করেছি ক্লাস দেওয়া। একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা আস্তে আস্তে যাব। এবং বিশেষ করে ইলেকট্রিশিয়ানদের জন্য, ওয়্যারম্যান ইলেকট্রিশিয়ান এবং যারা বেসিক ইলেকট্রিসিটি জানতে চাও, তারা এই ক্লাসগুলো দেখো। এবং আস্তে আস্তে আমরা অ্যাডভান্সে যাব, আর খুব ভালো করে চেষ্টা করব আরও সুন্দর করে ভিডিও দেওয়ার। সবে শুরু করেছি আমি, তো কিছু সুবিধা অসুবিধা হচ্ছে। বাংলায় তো এরকম কোনো চ্যালেঞ্জ নেই যেখানে ভালো করে বলা হয়। তো আমি চেষ্টা করছি যাতে ইলেকট্রিশিয়ানদের জন্য ভালো, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, ইলেকট্রনিক্স এদের জন্য একটা ভালো ইউটিউব থেকে ক্লাস দেওয়া যায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।